এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে সেনাবাহিনীর অভ্যন্তরে। গভীর ষড়যন্ত্র। আপনাদের কারো সঙ্গে যদি আন্দোলনকারীদের কারো কোনো যোগাযোগ থাকে, বিশেষ করে সমন্বয়কারীদের, আপনারা চেষ্টা করুন খবরটা জানিয়ে দিতে। এই তিনজন জেনারেল খুবই পাওয়ারফুল এই সেন্সে শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত। আসলে তারা 5 জন, কিন্তু 3 জন সক্রিয় ছিল। এ পর্যায়ে যখন জেনারেল ওয়াকার তার ফরমেশন কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে তাদের সবার সম্মতির ভিত্তিতে একটি সিভিলিয়ান ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার জন্য দৌড়ঝাঁপ করছেন, বঙ্গভবনে গেছেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলেছেন, ঠিক এই সময় ওই 5 জন জেনারেল এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তো ভারতের নিরাপদ স্থানে চলে গেছে এবং সেখানে গিয়ে তার রিমোট সরকার গঠন করবে এবং ওখান থেকেই দেশের ভিতরে সকল নাশকতা চালাবে। হাসিনা অজিত দোভালের মতো একটা বদমাশের সাথে, যে আন্তর্জাতিকভাবে পরিচিত একটা গোয়েন্দা, তার সাথে যোগাযোগ করেই সব ব্যবস্থা করে গেছে। ক্ষমতা দখল করতে ভারতীয় 5 জেনারেল এবং বিশেষ করে হাসিনার 5 জেনারেল তৎপর হয়ে আছে এমন মন্তব্য করেছেন সাংবাদিক মনির হায়দার। হয়তোবা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু অনেক প্রশ্ন উঠে এসেছে কীভাবে শেখ হাসিনা পালিয়ে গেল, কীভাবে গণভবন থেকে হাজার হাজার মানুষ কর্মচারীরা পালালো, কেরা গণভবনের গেট খুলে দিল এবং সেনাবাহিনী ভিতরে ভিতরে কী করতেছে, বিষয়গুলো কিন্তু প্রশ্ন আসেই। তো দর্শক, এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন মনির হায়দার, তার আলোচনা শুনে আশা করি বুঝতে পারবেন। সমন্বয়কারীদের আপনারা চেষ্টা করুন খবরটা জানিয়ে দিতে, অথবা আপনারা আমার এই বক্তব্যটা যত সম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সেনাবাহিনীর 5 জন জেনারেল, এই চক্রে প্রথম 3 জন ছিল যারা গত কয়েকদিন জেনারেল ওয়াকারুজ্জামান দেয়নি। যে জেনারেল, একটা সত্য তথ্য হলো জেনারেল ওয়াকার যেদিন প্রথম অনেক ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তখন থেকেই তিনি সেনাবাহিনীর একটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছিলেন, কিন্তু 3 জন জেনারেল এখানে আপত্তি জানাতে থাকে শুরু থেকেই। এই 3 জন জেনারেল খুবই পাওয়ারফুল এই সেন্সে শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত। আসলে তারা 5 জন, কিন্তু 3 জন সক্রিয় ছিল। এ পর্যায়ে যখন জেনারেল ওয়াকার তার ফরমেশন কমান্ডারদের সঙ্গে পরামর্শ করে তাদের সবার সম্মতির ভিত্তিতে একটি সিভিলিয়ান ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার জন্য দৌড়ঝাঁপ করছেন, বঙ্গভবনে গেছেন, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন, পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলেছেন, ঠিক এই সময় ওই 5 জন জেনারেল এক গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমি নাম বলে ফেলি, এই 5 জনের সবচাইতে সিনিয়র হলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, সম্ভবত QMG, এখন কোয়ার্টার মাস্টার জেনারেল। এরপর আছেন DGFI ডিজি মেজর জেনারেল হামিদ, আছেন NTMCর কমান্ডার মেজর জেনারেল জিয়াউল হাসান। ইনি হলেন সবচাইতে বড় নাটের গুরু, এটা নোট করুন। মেজর জেনারেল জিয়াউল হাসান, NTMC, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল। এই সমস্ত মানুষের টেলিফোন যোগাযোগ, সব রকম যোগাযোগের রেকর্ড রাখা, ট্র্যাক রাখা, এগুলার মাতবর হলেন তিনি, মেজর জেনারেল জিয়াউল হাসান। তার অফিস প্রধানমন্ত্রী কার্যালয়ের উল্টো দিকে। তিনি শেখ হাসিনার সবচাইতে বিশ্বস্ত জেনারেল মনে করা হয়। তিনি যখন এর আগে র্যাবে ছিলেন অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল, তার বিরুদ্ধে বহু গুম খুনের অভিযোগ আছে, অনেক গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি জেনারেল তারেক সিদ্দিকি, আচ্ছা ভালো কথা, জেনারেল তারেক সিদ্দিকি কোথায়? শেখ হাসিনার উপদেষ্টা, তিনি জেনারেল তারেক সিদ্দিকির ডান হাত বলা হয় তাকে, জেনারেল জিয়াউল হাসানকে। জেনারেল জিয়াউল হাসান হলেন এদের নাটের গুরু। DGFI ডিজি জেনারেল হামিদ, NSI এর ডিজি জোবায়ের এবং SSF এর ডিজি নাজমুল, 4 জন মেজর জেনারেল, 1 জন লেফটেন্যান্ট জেনারেল। তারা ষড়যন্ত্র করছে জেনারেল ওয়াকারকে নানাভাবে, তারা ব্ল্যাকমেল করে কিংবা প্রেশার ক্রিয়েট করে যে তাদের পছন্দ মতো একটা সরকার গঠন করার জন্য। তাদের প্রথম প্রস্তাব হলো মিলিটারি ক্ষমতা নিয়ে নেবে, কিন্তু জেনারেল ওয়াকার খুব ভালো করে জানেন আজকের এই দিনে যদি মিলিটারি ক্ষমতা নেয় তাহলে গোটা জাতিসংঘ সহ গোটা আধুনিক বিশ্বে তারা বয়কট হয়ে যাবে, বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেবে। মিলিটারি গভর্নমেন্ট বা মার্শাল ল কোনোভাবেই আধুনিক পৃথিবী, উন্নত দুনিয়া, গণতান্ত্রিক বিশ্ব মেনে নেবে না, এটা ওয়াকার ভালো করে জানেন। সেজন্য তিনি সেদিকে হাঁটবেন না, যদিও এরা প্রেশার করছে। সেটা যদি নাও হয়
তাহলে যাতে তাদের পছন্দ মতো লোকজনকে নিয়ে মানে সেই শেখ হাসিনার প্রেতাত্মাদের নিয়ে একটা সরকার গঠন করার জন্য তারা প্রেশার দিচ্ছে। সবচাইতে গুরুতর হচ্ছে তারা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নথিপত্র এবং ডাটা যেগুলা এনটিএমসিতে সংরক্ষিত আছে, আরও অন্য এনএসআই ডিজিএফআইতে সংরক্ষিত আছে, তারা এগুলো ধ্বংস করে দিচ্ছেন বলে আমাকে ভেতর থেকে জানানো হয়েছে। সুতরাং ছাত্র নেতৃত্বের উচিত হবে অবিলম্বে এ ব্যাপারে সোচ্চার হওয়া। আপনারা তাদেরকে দ্রুত জানিয়ে দিন এই 5 জেনারেলের ষড়যন্ত্র সম্পর্কে এবং তাদেরকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করতে হবে। ডিজিএফআই, এনএসআই, এসএসএফ, এনটিএমসি এবং কোয়ার্টার মাস্টার জেনারেল এদেরকে অবিলম্বে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। তারা যাতে কোনো তথ্য, উপাত্ত এবং এভিডেন্স এগুলো ধ্বংস করতে না পারে। এরই মধ্যে হয়তো তারা অনেকখানি করে ফেলেছে কিনা আমি জানি না। এবং তারা যাতে এই সেনাপ্রধানের উপরে যে প্রেশার ক্রিয়েট করা বা এই কনস্পিরেসি করা, এটা যাতে তারা করতে না পারে, এ ব্যাপারে অবিলম্বে আমাদের এই ছাত্র জনতার নেতৃত্বকে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে সোচ্চার হতে হবে। এটা নিয়ে কথা বলা শুরু করতে হবে, এটা নিয়ে ভূমিকা রাখতে হবে, সেনাপ্রধানের সঙ্গে কথা বলে তাদেরকে অবিলম্বে নিষ্ক্রিয় করতে হবে। এই কাজটার ব্যাপারে আপনারা আপনাদের মতো যতদূর সম্ভব জানিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং এই ব্যাপারে আপনারাও সবাই ভয়েস রেজ করেন। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। চালাবে হাসিনা অজিত দোভালের মতো একটা বদমাশের সাথে, যে আন্তর্জাতিকভাবে পরিচিত একটা গোয়েন্দা, তার সাথে যোগাযোগ করেই সব ব্যবস্থা করে গেছে। আমার মনে হয় সে যায়নি। এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে এবং বাংলাদেশে হিন্দুদের বাড়িতে এবং হিন্দুদের উপর আক্রমণ করে এটাকে একটা আন্তর্জাতিক বিষয় বানিয়ে ভারত ইন্টারফেয়ার করার চেষ্টা করবে, ক্ষমতাটা পুনরুদ্ধার করে আবার হাসিনাকে বসানোর জন্য। তাই সশস্ত্র বাহিনীকে বলবো, আল্লাহর রাস্তায় আপনারা নিজেদের ভিতরে মারামারি বন্ধ করে, এবং জনতাকে বলবো ভাঙচুর বন্ধ করে, ইনডিসিপ্লিন না হয়ে সচেতন হয়ে যান, একত্র থাকেন। সেনাপ্রধানকে আমি অনুরোধ করব, আপনি দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে, আপনি সেনাপ্রধানের দায়িত্বে আছেন, আপনি না দেখে থাকার কথা নয় এটা। তারপরেও আপনারা দেখেন কি হচ্ছে দেশে, যে সেনাবাহিনীর একজন সেনা সদস্য স্বীকারই করে নিল যে ভারতের রয়ের সদস্য তাদের অধীনে আছে। যেখানে জনগণ জবাব চাইছে যে কতজন আছে, সে স্বীকারই করে নিল যে আমি জানি না কতজন আছে। দেখুন, চুপ করেন না, ওনারা বলতে দেন। আমার হাতে থাকার সময় ঠিক আছে, আমরা যখন আনলোড করি তখনও ফায়ার হতে পারে, ঠিক আছে। আমরা তো এরকম না যে ভিতরে আপনি দেখছেন তো কন্টিনিউয়াস ফায়ার হয়নি, তো এটা বোঝা যাচ্ছে যে একটা মিস ফায়ার হয়েছে। কতজন আপনার এরকম আছে? ইন্ডিয়ান পুলিশ আছে সংখ্যা এখনো বলতে পারে। আনুমানিক কতজন আছে? আপনারা আমাদেরকে একটু টাইম দেন, আনুমানিক কতজন হতে পারে? বিচার করবো, আমরা এখন কি নিয়ে গেছি, আপনারা আপনাদের এখানে কেমনে আমরা এটা। সেনাপ্রধানের কাছে প্রশ্ন, সেনা তত্ত্বাবধানে কেন ভারতীয় খুনি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব নিয়েছেন ওয়াদা করে, সেখানে কি করে আপনাদের জ্ঞানে অজ্ঞানে বাংলাদেশের ভিতরে ভারতীয় খুনি রয় সদস্য থাকবে? তার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করায় আপনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত, আরেকটি ছবি দেখুন, আমার ইচ্ছা হয় বলবো নাকি এত কোনো ধারণা না। গুলি ছুটতে ছুটতে স্বাধীন বাংলাদেশের বুকের উপর দিয়ে কারা এরা চলছে, কি করেই চলছে? সমগ্র বাংলাদেশে এত বড় একটা সশস্ত্র বাহিনী থাকতে কি করে বাংলাদেশের ভিতর দিয়ে মহড়া চালিয়ে উন্মুক্তভাবে গুলি করতে করতে ভারতীয় রয়ের খুনিরা চলে?
কি করে চলে আমার মাথায় আসে না। এমনকি বাংলাদেশের সাধারণ জনতার কাছে রয়ের অস্ত্র ধরা পড়েছে, রয়ের সদস্য ধরা পড়েছে। দেখুন র, এই যে একদম র এর গুলি, এটা দেখছেন? এটা এটা নাম কি জানি, AK-47 এটা কিন্তু ওপেন, একদম ওপেন ফায়ার করে। এই যে দেখছেন, ওপেন ফায়ার করে, ম্যাগজিন আছে দেখছেন, এই যে ম্যাগজিনটা খুলে রাখছে দেখছেন। এই বাংলাদেশে ভারতের র প্রবেশ করে যত্রতত্র মানুষ হত্যা করছে, হিন্দুদের হত্যা করছে, মন্দির আক্রমণ করছে, করে আন্তর্জাতিক মিডিয়াতে ওই দিক দিয়ে ভারতে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, 1000 নারী ধর্ষণ করা হয়েছে, সমস্ত বানানো মিথ্যা কথা ছড়াচ্ছে এবং তারা একটা চিত্র তুলে ধরছে, দেখাচ্ছে। এই দেখেন একটা উদাহরণ, এরকম হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে সমস্ত কিছু মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে ভিতরে স্বাধীনতায় সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে। এখানে বলছে যে বাংলাদেশের ভিতরে এরকম হাজার হাজার ধর্ষণ হয়েছে, হিন্দুদের মারা হচ্ছে, সুতরাং ভারতীয় সেনাবাহিনীর বা ভারত সরকার বাংলাদেশে হস্তক্ষেপ করা দরকার। এগুলো ন্যারেটিভ তৈরি করে সারা দুনিয়ার সামনে দেখাচ্ছে। আমাদের কিন্তু বসে থাকার সময় নেই। স্বাধীনতা অর্জন করতে করতে কিন্তু আবার স্বাধীনতাটা হারিয়ে যাচ্ছে। আমি বারবার সতর্ক করছি, বিজয় কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় সেনাপ্রধানকে অনুরোধ করব, ভুলে যান সব অতীত। বাংলাদেশকে বাঁচানোর জন্য আপনি এই মুহূর্তে ভারতীয় দূতাবাস ঘেরাও করুন এবং কোথায় কোথায় ভারতের রয়ের সদস্য আছে তা মিডিয়াতে পাবলিকে প্রকাশ করে দেন এবং সেনাবাহিনীর কাছে যারা বন্দী আছে তাদেরকে জিম্মি করে বলেন, ভারতকে বলেন, এই মুহূর্তের মাঝখানে তোমরা তোমাদের বাংলাদেশ থেকে যত রয়ের সদস্য আছে গোপনে প্রকাশ্যে তাদেরকে বের করে নিয়ে যাও, আর নয়তো যারা আমাদের কাছে জিম্মি আছে তাদেরকে আমরা হত্যা করব। প্লিজ করেন এটা। আর বাংলাদেশের নাগরিক যারা যেখানেই ভারতীয় নাগরিকদেরকে ভাড়া দিয়েছেন তাদের ঠিকানা যাচাই বাছাই করুন, তাদের পথ কোথায়। তারা যদি বলে তারা ভারতীয় দূতাবাসের কোনো, তাহলে ধরেই নেবেন যে তারা রয়েল। 1 ঘন্টার সময় দিন তাদেরকে আপনি বাড়ি ছাড়ার জন্য, আর নয়তো আপনাদের বাড়ি ঘর উড়িয়ে দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে, আপনাদেরকে অনেক ভোগান্তি সামনে আছে। সুতরাং এই ভারতীয় রকে যেখানেই পাবেন সারা বাংলাদেশে এদেরকে সোজা কথায় এদেরকে শেষ করে দেন। আমার এই কথাটা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কানে পৌঁছে দেন, বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেন। আপনারা স্বাধীনতার বিজয় উল্লাস বন্ধ করেন। স্বাধীনতা এখনো হয়নি। এখনো আমি বহুবার ব্যাখ্যা করেছি, গত 2-3 দিনের লাইভেও ব্যাখ্যা করেছি আমি, যে সেনাবাহিনীর একটা ট্যাকটিক্স আছে যে একটা জায়গা দখল করার পরে সেখানে আরো কি বলে আরো প্রহরী মোতায়েন করে চতুর্দিকে যেন পাল্টা আক্রমণ না আসে। কিন্তু আপনারা তা না করে, সচেতন না হয়ে আপনারা ভাঙচুর, লজ্জিত হওয়া উচিত আপনাদের। ছাত্ররা তোমরা যেই কাজ করেছো আমার সম্মানে মাথা উঁচু করে দিয়েছো, এখন তোমাদেরই দায়িত্ব যারা ভাঙচুর এবং খাবার দাবার চুরি করছে, বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে না, যারা খারাপ তাদেরকে ধরো জেলে ঢুকাও, কিন্তু উচ্ছৃঙ্খল কাজ করবে না। শৃঙ্খলা যখন ভেঙে যাবে তখন কিন্তু কোনো কিছুই তোমাদের নিয়ন্ত্রণের মাঝখানে থাকবে না। তখন ছাত্রলীগ তোমাদের হয়ে ঢুকে কিন্তু তোমাদের বদনাম করবে। সচেতন থাকতে হবে। এই মুহূর্তে কিন্তু খুব সেন্সিটিভ একটা টাইম। তাই আমার কথা শোনো, ছাত্র নেতারা যারা যারা পারো, আমার কাছে আমার ফেসবুক ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফেসবুক পেজ থেকে তোমাদের নাম্বার আমার কাছে পাঠাও, আমার সাথে সরাসরি যোগাযোগ করো। এখন তোমাদের কারো টেলিফোন মনিটর করার মতো কেউ নাই, কারণ এখন সবাই ছেড়ে দেমা কেঁদে বাঁচে দৌড়াচ্ছে এবং ভারতীয় যে বহর দেখলে যাচ্ছে এরা মনে হয় বাংলাদেশ ছেড়ে পালাচ্ছে, কিন্তু এদেরকে পালাতে দেওয়া যাবে না। ওরা গুলি করে করে রাস্তায় ভয় দেখিয়ে দেখে পালাচ্ছে। এখন সারা বাংলাদেশের আমার মনে হয় এই যে লাস্টের যে ভিডিওটা দেখালাম যে গুলি করতে করতে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আমার মনে হয় আমি গাড়ির পিছনে কিছু বিছানাপত্র দেখলাম। মানে এরা তো আবার স্বাধীনতা যুদ্ধের সময় যেরকম নামকা অস্ত্রে 13 দিনের জন্য এসে সব চুরি করে নিয়ে গেছে, বাংলাদেশের জিনিসই চুরি করে গাড়ির পিছনে ওরা আবার বালিশ, পোটরা এগুলা নিয়ে যাচ্ছে। তার মানে এরা সীমান্তের দিকে যাচ্ছে।
হয়তোবা দূতাবাসের দিকে যাবে, সেখান থেকে সীমান্তের দিকে যাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল ডিভিশন কমান্ডারদেরকে অনুরোধ করছি, সেনাপ্রধানের আদেশের অপেক্ষায় থাকবেন না। আপনার যার যার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার মাঝে দিয়ে ভারতীয় বা ভারতীয় সৈন্য চলাচল করবে, তাদেরকে সেখানেই শেষ করে দিন। কোনো অনুমতি না, কোনো দয়া মায়া না। তোমরা খালি বুলেট কথার আগে বলি যে তোমরা কার অনুমতি নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকেছো। সো বাংলাদেশের ভিতরে যেহেতু বাংলাদেশের স্বাধীন ভূমিতে পা দিয়েছে, তার মানে এটা হচ্ছে অ্যাগ্রেশন, তার মানে সম্পূর্ণ বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত, এবং আপনার গুলি করার সম্পূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক অধিকার আছে। আদেশ দিয়ে দেন সমস্ত, এবং ডেপ্লয়মেন্ট করে দেন, এবং ক্যান্টনমেন্টের ভিতরে একটা ডিফেন্স রাখুন নিজেদের জন্য, যেন ক্যান্টনমেন্টের ভিতরে কেউ কোনো অঘটন না ঘটাতে পারে। ক্যান্টনমেন্টের ভিতরে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে কয়েকটা কোম্পানি, প্রতিটা ব্যাটালিয়ন থেকে একটা কোম্পানি হলো আপনি এলাকায় বিভিন্নভাবে প্ল্যান করে ছড়িয়ে দেন, সবার মুখস্থ, সারা বছর ধরে আপনারা শীতকালীন মহড়া, গ্রীষ্মকালীন মহড়া করেন, যার যার দায়িত্বপূর্ণ এলাকা জানেন, সেখানে পাঠিয়ে দেন যে ভারতীয় সৈন্য দেখা মাত্র। দর্শক, মনির হাতের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে এই সরকার কি করেছে, এই হাসিনা কিভাবে পালিয়েছে, এবং সেনাবাহিনী যে কূটনীতি করতে পারে সেটা আসলে অভাবের কিছু না। কারণ এই জেনারেল যারা আছেন বা এই সরকার নিয়োগপ্রাপ্ত সবাই, সাধারণ সেনাবাহিনী যারা, তারা হয়তো দেশপ্রেমিক, তারা কিছু বলতে পারতো না। কালকে তাদের অবস্থা বোঝা গিয়েছে বিভিন্ন জায়গায়, তারা কতটা দেশকে ভালোবাসতো এবং এই সরকার তাদের কতটা নির্যাতিত ছিল। কিন্তু সেনা প্রধান সহ বড় বড় জেনারেলরা, তারা এই সরকারের দাসত্ব ছিল। তো এখন তারা যে কোনো রকমের অঘটন ঘটাবে না, সেটা কিন্তু এখনও নিশ্চয়তা বলা যাচ্ছে না। এই জন্য কিন্তু সবাইকে সতর্কতা